নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমস রিভিশন সিরিজে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের অংশ আলোচনা করব, যেখান থেকে সচরাচর প্রশ্ন অবশ্যই থাকে। কারণ এই অংশটা ব্যাংকিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনিটারি পলিসি এবং সেখানে ক্রেডিট কন্ট্রোল। তো মনিটারি পলিসি কি না, যে পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই মানিটাকে নিয়ন্ত্রণ করে, অর্থকে নিয়ন্ত্রণ করে, মার্কেটে কতটা অর্থ যাবে বা মার্কেট থেকে অর্থ যদি তুলে নেওয়ার প্রয়োজন হয়, কমিয়ে দেওয়ার প্রয়োজন হয়, সেই পদ্ধতিটা কিভাবে হবে, সেটাই হচ্ছে মনিটারি পলিসি, যেটা প্রতি 2 মাস অন্তর আরবিআই নিয়ে আসে। আমরা বলি বাই মান্থলি মনিটারি পলিসি। তো সেই মনিটারি পলিসি বা যেটাকে আমরা ক্রেডিট কন্ট্রোল বলে থাকি, বিষয়টা একই, ঋণকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ঋণ দেওয়ার যে সুদের হার, সেই সুদের হারটাকে নিয়ন্ত্রণ করে মার্কেটের মানি ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রসেস। এবং এই প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই এর আন্ডারে কিন্তু বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো আছে। অর্থাৎ আমরা যে সমস্ত ব্যাংকে ঋণ নিয়ে থাকি ব্যাংক থেকে বা ব্যাংকে টাকা জমা রাখি, সেগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। তো সেই যে কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সেই কমার্শিয়াল ব্যাংকের ব্যাংক যে ঋণটা দেয়, সেই ঋণ দেওয়ার যে পরিমাণ, সেইটাকে নিয়ন্ত্রণ করা এবং ঋণের পার্সেন্টেজটাকে নিয়ন্ত্রণ করা। তো সেইটা কিভাবে হয় না, কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছে ঋণ নেয়, কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছে ঋণ নেয়। এবার সেই ঋণের সুদের হার যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের ওপর কিন্তু বেশি অর্থের চাপ পড়বে, তাদের বেশি সুদ দিয়ে আরবিআইয়ের থেকে ঋণ নিতে হবে। তখন তারা কি করবে, তখন তারাও কিন্তু সাধারণ মানুষকে যে ঋণ দিচ্ছে, সেই ঋণের হারটা কিন্তু, সুদের হারটা কিন্তু বাড়িয়ে দেবে। কারণ তাদেরটাও বেড়ে গেছে, তাহলে তাদের প্রফিট ঠিক রাখার জন্য তাহলে এটাও বাড়িয়ে দেবে। বাড়ালে কি হবে, সাধারণ মানুষ কিন্তু ঋণ কম নিতে যাবে, অর্থাৎ মার্কেটে কম মানি আসবে। এই প্রসেসটাকে কাজে লাগিয়ে কিন্তু এই পুরো সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। এটা আমরা প্রত্যেকটা ধাপে এই পদ্ধতিটা দেখব, এটা কিভাবে কাজ করে সেটা দেখব। তার আগে এখানে বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, মনিটারি পলিসি যেটা করা হয়, সেটা কিন্তু দুটো আমরা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ, সংখ্যাবাচক, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা গুণবাচক। সংখ্যাবাচকে কি করা হয়, কিছু পার্সেন্টেজ ঠিক করে দেওয়া হয়, কিছু সংখ্যা ঠিক করে দেওয়া হয়, যার মাধ্যমে এই ঋণটা কন্ট্রোল করা হয়। সিআরআর, ব্যাংক রেট, রেপো রেট, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন, রিভার্স রেপো রেট, এইগুলো। এবং কোয়ালিটেটিভ মেথডে মার্জিন রিকোয়ারমেন্ট, রেশনিং অফ ক্রেডিট, মরালসিয়েশন, এই বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে, এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সেই জন্য এটাকে কোয়ালিটেটিভ বলা হচ্ছে। পরপর আমরা এগুলোতে আসবো, কিভাবে কেন্দ্রীয় ব্যাংক এটা করে থাকে সেটা আমরা দেখব। তো প্রথম এখানে জাস্ট একটা ডিভিশন করা রয়েছে। সিআরআর এসএলআরটাকে আমরা রিজার্ভ রেশিও বলছি, কারণ এটাকে জমা রাখতে হয় এইটা, সেই জন্য এটাকে আমরা রিজার্ভ রেশিও বলছি। ওপেন মার্কেট অপারেশন, ডাইরেক্ট মার্কেট থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কখনো বিক্রি করা হয়, কখনো কিনে নেওয়া হয়, তার মাধ্যমে ওপেন মার্কেট অপারেশন চালানো হয়, সেটা আমরা দেখব। আর হচ্ছে পলিসি রেট, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো, মার্জিন স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এগুলো এক একটা নির্দিষ্ট রেট ঠিক করে দেওয়া হয়। তো এইগুলো আমরা পরপর দেখব এবং তার সাথে কোয়ালিটেটিভটাও দেখব। প্রথমে আমরা দেখব ক্যাশ রিজার্ভ রেশিও, নগদ জমার অনুপাত। তো ক্যাশ রিজার্ভ রেশিওতে কি করা হয়, ব্যাংকের কাছে যে টাকাটুকু রয়েছে, কত টাকা রয়েছে, কি রয়েছে, সেটা কিভাবে ঠিক হবে, কারণ প্রত্যেকটা ব্যাংকের কাছে তো একই রকম টাকা নেই। তখন কি করা হয়, ইন ডিটেল হিসাব করা হয়। ইন ডিটেল মানে নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। এই বিষয়টা কি, ডিম্যান্ড লায়াবিলিটি এবং টাইম লায়াবিলিটি ব্যাংকের কাছে NDTL, এটা আমাদের জানতে হবে। ডিম্যান্ড লায়াবিলিটি কোনটা, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটাকে বলা হয় ডিম্যান্ড লায়াবিলিটি, যেটা ডিম্যান্ড করলেই সাধারণ মানুষ ব্যাংক থেকে পেয়ে যায়। আরেকটা থাকে টাইম লায়াবিলিটি, যেটা কিন্তু নির্দিষ্ট টাইমের পরেই ব্যাংকের থেকে নিতে পারে সাধারণ মানুষ। তো এই যে টোটাল টাকাটা, সাধারণ মানুষের টাকা যেটা ব্যাংকের কাছে জমা আছে, সেটা কিন্তু ব্যাংকের একটা দায়, লায়াবিলিটি, কিন্তু সেটা তাকে ফেরত দিতে হবে।
সেজন্য এটাকে লায়াবিলিটি বলা হয়। তো টোটাল যে টাকাটা তাহলে ব্যাংকের কাছে জমা রয়েছে সাধারণ মানুষের, সেই টাকাটাকে বলা হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। প্রত্যেক 14 দিনে কত আছে এটা হিসেব করা হয়। তো সেইটার ওপরে কিন্তু পার্সেন্টেজগুলো কষা হয়। এই সিআরআর এসএলআর যাবতীয় যত রেটের যা পার্সেন্টেজ, দুটো রেটের যে পার্সেন্টেজ, এটা কিন্তু এই এনডিটিএল দিয়ে হিসাব করা হয়। এবার ধরে নেওয়া যাক কোনো একটা ব্যাংকের কাছে 1000 টাকা রয়েছে টোটাল এনডিটিএল। এইবার সেই এনডিটিএলের সিআরআর ধরা যাক সেই সময় করা রয়েছে 4%, তাহলে তাকে 40 টাকা কিন্তু জমা রাখতে হচ্ছে আরবিআইয়ের কাছে, কারণ 4% সিআরআর রয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিওটা কিন্তু ব্যাংককে নিজের কাছে রাখা যায় না, সেটা কিন্তু আরবিআইকে দিয়ে দিতে হয়, আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়, দিয়ে দিতে হয় অর্থাৎ জমা রাখতে হয়। এবং এইটার জন্য কিন্তু আরবিআই তাকে কোনো সুদ দেয় না, জাস্ট এটা জমা রাখতে হয়। এবং তাহলে এখানে কত হলো, তার কাছে সুদ দেওয়ার মতো টাকা হচ্ছে 960 টাকা, কারণ 40 টাকা সে জমা রেখে দিয়েছে। এবার এটাকে আমরা সিআরআর বলছি। এর গুরুত্বটা কোথায়? সিআরআরকে যদি বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে ধরা যাক 5% করা হলো, 5% যদি সিআরআর হয়, তার মানে কি হলো, এখানে কিন্তু তাকে আরও বেশি জমা রাখতে হচ্ছে, আরও বেশি টাকা কিন্তু এখানে 50 টাকা তখন আরবিআইয়ের কাছে জমা রাখছে, তার কাছে হয়ে যাচ্ছে 950 টাকা, অর্থাৎ ঋণ দেওয়ার মতো তার কাছে টাকা কিন্তু কমে যাচ্ছে। তো এইখানে যখন আরবিআই সিআরআরটা বাড়িয়ে দিচ্ছে, তখন কমার্শিয়াল ব্যাংক কী করে, তখন তারাও কিন্তু সুদের হারটা বাড়িয়ে দেয়। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যে সাধারণ মানুষকে ঋণ দিচ্ছে, সেইখানে তারা সুদের হারটা বাড়িয়ে দিচ্ছে, কারণ তাকে এখানে সুদ বাবদ বেশি টাকা দিতে হচ্ছে আরবিআইয়ের কাছে, তাহলে তারাও কিন্তু সাধারণ মানুষের কাছে সুদটা বেশি নেবে, কারণ প্রফিটটা তাকে রাখতে হবে, বজায় রাখতে হবে প্রফিট। সুতরাং এই প্রসেসে কিন্তু পুরো সিস্টেমটা চলে। কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দিল, এরাও বাড়িয়ে দিল। এবার এটা বাড়িয়ে দিলে কি হবে, মার্কেটে কিন্তু মানি ফ্লোটা কমে যাবে, কারণ সাধারণ মানুষ তখন ঋণ নিতে যাবে না, কারণ সুদের হার বেশি, মানে বেশি টাকা সুদ দিতে হবে, তখন কিন্তু সাধারণ মানুষ আর ঋণ নিতে যাবে না বা কম ঋণ নেবে, তাহলে মার্কেটে মানি ফ্লোটা কমে গেল। এইটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। মানি ফ্লোটাকে যখন সে কমাতে যায়, তখন কি করে, সিআরআরটাকে বাড়িয়ে দেয়। জাস্ট সিআরআর বাড়িয়ে দিলে কিন্তু মার্কেটে মানি ফ্লো কমে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কেন্দ্রীয় ব্যাংক এখানে টপ লেভেলে কাজ করছে, সে তার সাথে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, সে কী করছে, জাস্ট এটা বাড়িয়ে দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংক তখন বাড়াতে বাধ্য হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু কম তখন অর্থ ধার নিচ্ছে। তো কম ধার নেওয়ার অর্থ তার কাছে মানিটা কম যাবে। তো এই সিস্টেমটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কাজ করে। যখনই মানি ফ্লো কমানোর প্রয়োজন হয়, তখন কিন্তু এই রেটগুলো সব বাড়িয়ে দেয়। এবং ঠিক উল্টো বিষয়, যখন মার্কেটে মানি নেই, সাধারণ মানুষের হাতে অর্থ নেই, কাঁচা টাকা নেই, তখন কিন্তু এটাকে কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দিলে কি হবে, ব্যাংকও কিন্তু তার সুদ কমিয়ে দেবে, সাধারণ মানুষ তখন বেশি করে লোন নেবে, তাদের হাতে টাকা আসবে। এই সিস্টেমটাতে কিন্তু সম্পূর্ণ পুরো এই প্রসেসটা কিন্তু এই সিস্টেমের মধ্যে কাজ করে। তো সিআরআর হলো, এরপর আমরা এসএলআরে চলে যাব। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। বিধিবদ্ধ লিকুইড মানি মানে তরল অর্থ অর্থাৎ যেটা কিন্তু চট করে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করে নেয়, যেমন ক্যাশ টাকা, যেমন গোল্ড, সোনা, এটাও একটা লিকুইড মানি। এবং গভর্নমেন্ট সিকিউরিটি, সরকারি যে সমস্ত বন্ডগুলো থাকে, সিকিউরিটিগুলো থাকে, সেইগুলোকে আমরা লিকুইড মানির মধ্যে ফেলি। তো এই যে কাঁচা টাকা, অর্থ, সোনা বা গভর্নমেন্ট সিকিউরিটি, এই যে লিকুইড মানিগুলো, সেটা ব্যাংকের নিজের কাছে রাখতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ। সেই পরিমাণটাই হচ্ছে এসএলআরের পার্সেন্টেজ, কতটা তার কাছে রাখতে হবে নিজের কাছে। সিআরআরটা জমা দিয়ে হচ্ছিল আরবিআইয়ের কাছে, এসএলআরটা কিন্তু নিজের কাছে জমা রেখে দিতে হয়, সেটা দিয়ে সে কোনো ঋণ দিতে বা অন্য কোনো কাজে লাগাতে পারে না। তাহলে এসএলআর হচ্ছে এইটা। এবার বাকি প্রসেসটা কিন্তু সেম। এসএলআর যদি বাড়িয়ে দেওয়া হয়, ধরা যাক 18% এসএলআর ছিল, সেখান থেকে বাড়িয়ে এটা 19 কি 20% করা হয়েছে, তাহলে কি হবে, তাহলে ব্যাংকে বেশি টাকা সরিয়ে রাখতে হবে, সে কম ঋণ দিতে পারবে, তখন তাকে তার প্রফিটটাকে বজায় রাখার জন্য সে কী করবে, সুদের হারটা কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে এসএলআর যদি আরবিআই বাড়িয়ে দেয়, সুদের হারও বাড়িয়ে দেবে,
সুদের হার বাড়িয়ে দিলে সাধারণ মানুষ কম ঋণ নেবে। সেম উল্টো প্রসেসটা ঘটে যখন মানি ফ্লোটাকে কমানো হয়। তাহলে এইটা হচ্ছে এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। আচ্ছা, পার্থক্য যদি আমরা দেখি সিআরআর এসএলআর এর মধ্যে, তো সিআরআরটা কিন্তু ক্যাশ হিসেবে আরবিআইয়ের কাছে জমা দিতে হয়, এসএলআরটা কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট সিকিউরিটি বা গোল্ড বা ক্যাশ এই মাধ্যমে তাকে জমা রাখতে হয়। শেয়ারের ক্ষেত্রে এটা কেন শেয়ারে রাখা হয়? কারণ এটা ইকোনমিতে এক্সেস মানি ফ্লো যাতে না হয়, অর্থের পরিমাণ প্রচুর যাতে বেড়ে না যায়, তার জন্য সিআরআরটা করা হয়। এসএলআরেরও মূল উদ্দেশ্য সেটা, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে এসএলআর রাখার, নিজের কাছে রাখার। কারণ যদি অনেক ব্যক্তি একসাথে অর্থ তুলতে নিতে চলে আসে ব্যাংকের কাছে, তখন সমস্যায় পড়ে যাবে ব্যাংক। সেই কারণে তার নিজের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখার নিয়মটা করা হয়েছে। তো এই হচ্ছে এদের মূলগত পার্থক্য, কিন্তু বেসিক্যালি এফেক্টটা সেম পড়ে যখন অর্থনীতির প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আমরা রেটগুলোতে চলে যাব। ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে আরবিআই কমার্শিয়াল ব্যাংকে দীর্ঘ সময়ের জন্য যে সুদের হারে লোনটা দেয়, এটা হচ্ছে লং টার্ম লোন। লং টার্ম লোন অর্থাৎ 10, 15, 20 বছরের জন্য কমার্শিয়াল ব্যাংক যখন লোন নেয় আরবিআইয়ের কাছ থেকে, তখন সেটা ব্যাংক রেটের মধ্যে চলে যায়। তাহলে এটা কিন্তু লং টার্ম, এবং আমাদের সাধারণ অর্থনীতি মুদ্রাস্ফীতির উপর এর খুব একটা প্রভাব কিন্তু নেই। এরপর আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ রেপো রেট। রেপো কথার অর্থ কি? রেপো কথার অর্থ হচ্ছে রিপারচেস, পুনরায় কিনে নেওয়া। এই প্রসেসটা কীভাবে কাজ করে? ধরা যাক কোনো একটা কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক যেখানে সাধারণ মানুষ লোন নেয়, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক আরবিআই। তো কমার্শিয়াল ব্যাংকের অল্প সময়ের জন্য, ধরা যাক 15 দিনের জন্য একটা লোন তার নেওয়ার প্রয়োজন, সে আরবিআইয়ের কাছে যাবে। এখানে কিন্তু তাকে একটা শর্ত মানতে হয়, তাকে কিছু একটা বাধা রাখতে হয় আরবিআইয়ের কাছে। ধরা যাক তার কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটি ছিল সেটা সে আরবিআইয়ের কাছে বাধা রাখলো, সেই বাবদ সে কিন্তু লোনটা পায়। যেটা বাধা রাখলো সেই বাবদ সে লোনটা পায়, যেটাকে বলা হচ্ছে কোল্যাটারাল, বা যেটাকে আমরা বলি বাধা রাখা, বন্ধক রাখা। তো সেটা বাবদ সে টাকাটা পেল। এইবার যখন সেটা সে ছাড়িয়ে নিতে যায়, তখন কিন্তু যে টাকাতে সে পেয়েছিল তার থেকে বেশি টাকা তাকে কিন্তু দিতে হয়। ধরা যাক আমি এখানে ধরে নিচ্ছি 100 টাকা এই বাবদ আরবিআই তাকে দিয়েছিল, কিন্তু সে যখন সেটা ফেরত নিচ্ছে বন্ধকটা, তখন সে কত পে করছে? ধরা যাক 106 টাকা। 6% ধরা যাক রেপো রয়েছে, তখন তাকে 106 টাকা পে করতে হবে। তো এই যে পুনরায় কিনে নেওয়ার ব্যাপারটা, একবার জমা রাখা হচ্ছে আবার কিনে নেওয়া হচ্ছে, এই কারণেই এটাকে রিপারচেস বলা হয়, রেপো বলা হয় এই কারণে। তো প্রসেসটা এইভাবে কাজ করে, কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু সেম আগের মতোই। এই যে 6% ধরা যাক রেপো রেট 6% আছে, তার মানে অল্প সময়ের জন্য যদি লোন নেওয়ার প্রয়োজন হয়, ব্যাংক রেটটা লং টার্ম লোন আর এই রেপো রেটটা হচ্ছে শর্ট টার্ম লোন, তাহলে অল্প সময়ের জন্য যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আরবিআইয়ের কাছে এরকম কোল্যাটারাল জমা রাখতে হয়, এবং সেই বাবদ সে কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যখন যে পার্সেন্টেজটা ঠিক করা হয় মনিটারি পলিসিতে যে রেপো রেটের এই পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টে তখন কিন্তু সে লোনটা পায়। এবার এটা যদি বাড়িয়ে দেওয়া হয়, 7% করা হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেম ঘটনা ঘটবে, মার্কেটে মানি ফ্লো বেড়ে গেছে, তখন আরবিআই কী করে? রেপো রেটটা বাড়িয়ে দেয়। রেপো রেট বাড়িয়ে দিলে কমার্শিয়াল ব্যাংক সাধারণ মানুষকে যে লোন দিচ্ছে সে তার পরিমাণটা সে বাড়িয়ে দেবে, তার সুদের পরিমাণটা বাড়িয়ে দেবে, তখন সাধারণ মানুষ কম লোন নিতে যাবে, মার্কেটের মানি ফ্লো কমে যাবে। সেম এইটা যদি কমে যায়, কমিয়ে দেওয়া হয় 6% থেকে এটা 5% করে দেওয়া, তাহলে কমার্শিয়াল ব্যাংকে কম ঋণের বোঝা বইতে হচ্ছে, সে কী করবে? সাধারণ মানুষেরও যে ঋণ, সে সুদের হার সেটা কমিয়ে দেবে। তো মানুষ দেখবে সুদের হার কমে গেছে, তাহলে এই মুহূর্তে আমি লোন নিই, তখন সে কিন্তু লোনটা নেবে, মার্কেটে মানি ফ্লো ছড়িয়ে যাবে। এই হচ্ছে পুরো প্রসেস। তো রেপো রেট হলো। এরপর আমরা চলে যাব রিভার্স রেপো রেট। রেপো রেটটা কি? কমার্শিয়াল ব্যাংক লোন নিল, এখানে কিন্তু আরবিআই কমার্শিয়াল ব্যাংকে যে অতিরিক্ত অর্থ সেটা নিজের কাছে জমা রাখে। আরবিআইয়ের লোনের প্রয়োজন নেই, সে কী করে? কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত টাকাটা নিজের কাছে রাখলো, সেই বাবদ কিছু টাকা সে কিন্তু
কমার্শিয়াল ব্যাংকে দেয়, সেইটা হচ্ছে রিভার্স রেপো, বিপরীত ঘটনা ঘটে। কারণ এক্ষেত্রে তো আরবিআই কমার্শিয়াল ব্যাংকের থেকে টাকাটা নিচ্ছে, তো সেই যে রেট সেটা বলা হচ্ছে রিভার্স রেপো রেট। এই রেটটা কিন্তু রেপো রেটের থেকে কম হয়, অর্থাৎ আরবিআই সুদ দেওয়ার সময় কিন্তু অনেক বেশি হারে আদায় করে, কিন্তু নিজে দেওয়ার সময় কিন্তু কম দেয় সুদটা। তো যাই হোক, এটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেটের ঠিক বিপরীত। নেক্সট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এটা কিন্তু অত্যন্ত শর্ট টার্মের জন্য নেওয়া লোন। ব্যাংক রেট হচ্ছে লং টার্ম লোন, রেপো রেট হচ্ছে শর্ট টার্ম লোন, এমএসএফ হচ্ছে একদম শর্ট টার্ম লোন। অর্থাৎ হয়তো দেখা যাবে একদিনের জন্য লোন প্রয়োজন হয়েছে, রাতারাতি লোন প্রয়োজন হয়েছে ব্যাংকগুলোর, কমার্শিয়াল ব্যাংক, তখন সে যে সুদের হারে লোনটা নেয় সেটাকে বলা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ কিন্তু সবসময় রেপো রেটের থেকে বেশি হয়। রেপো রেটের যে সুদের হার থাকে এমএসএফ কিন্তু তার থেকে বেশি থাকে। খুব শর্ট টার্মের জন্য অর্থ প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু এই সুদের হারে কমার্শিয়াল ব্যাংক ঋণটা নিয়ে থাকে। তাহলে এগুলো ছিল প্রত্যেকটাই কোয়ান্টিটেটিভ, সংখ্যাবাচক। এবার হচ্ছে কোয়ালিটেটিভের ক্ষেত্রে কি হয়, এখানে সরাসরি কখনো আরবিআই ব্যাংকগুলোকে বলে যে তোমরা এই সুদের হারে ঋণটা নাও, মানি ফ্লো কমানোর প্রয়োজন আছে বা বাড়ানোর প্রয়োজন আছে, এই সুদের হারে তোমরা নাও, সরাসরি বলা হলো বা তাকে রিকোয়েস্ট করা হলো। মরাল সুয়েশনের ক্ষেত্রে এরকমভাবে তাকে বলা হয়, বোঝানো হয়। আর ক্রেডিট রেশনিংয়ের ক্ষেত্রে কি বলা হয়, স্পেসিফিক সেক্টরে স্পেসিফিক লোন দেওয়ার কথা বলা হয়। স্পেসিফিক সেক্টরগুলোতে কত পার্সেন্ট হারে লোন দেবে, কীরকম দেবে, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। তো সেটাও কিন্তু এক ধরনের ক্রেডিট কন্ট্রোল করার পলিসি। তো এরকমভাবে যতগুলো পদ্ধতি যেগুলোর সাথে সংখ্যার কোনো সম্পর্ক নেই, সেইগুলোকে কিন্তু কোয়ালিটেটিভ মেজার্স বলা হয়। তো এগুলো হলো। এরপরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন কিছু নয়, কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, উপরে রয়েছে আরবিআই। তো যখন মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার প্রয়োজন হয় অন্য মাধ্যমে, এতক্ষণ আমরা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কথা বলছিলাম, এখানে কি হয়, বন্ড ছাড়া হয়। বন্ড অর্থাৎ টাকা মার্কেট থেকে তুলতে হবে, তখন একটা বন্ড ছেড়ে দেওয়া হলো। কীরকম, ধরা যাক মার্কেটে মানি ফ্লো অনেক বেড়ে গেছে, তখন সরকার ঠিক করলো বা কেন্দ্রীয় ব্যাংক ঠিক করলো যে গভর্নমেন্ট সিকিউরিটি অর্থাৎ বন্ড ছাড়া হবে। ধরা যাক বন্ডে লেখা রয়েছে 110, এটা হচ্ছে ফেস ভ্যালু 110, কিন্তু এটা বিক্রি করছে সে 100 টাকাতে। তার যে সাধারণ মানুষ যে কিনছে এটা, সে 100 টাকাতে কিনছে। 100 টাকা তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে এলো, আরবিআইয়ের কাছে 100 টাকা চলে এলো, মার্কেট থেকে সে কিন্তু টাকা তুলে দিতে সক্ষম হলো। এরকম অনেক মানুষের থেকে 100 টাকাতে সে কিন্তু বন্ডটা বিক্রি করে দিচ্ছে। এর বন্ডে লেখা আছে 110 টাকা। তার মানে আবার কিন্তু যখন সাধারণ মানুষ এই বন্ডটাকে বিক্রি করবে, তখন কিন্তু সে 110 টাকাতে বিক্রি করবে, অর্থাৎ 10% কিন্তু সে সুদ পাচ্ছে। তো এটা এই ফেস ভ্যালুতে এরকম সিস্টেমই বিক্রি করা হয়। সেই জন্য বললাম মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা, যখন মার্কেট থেকে অর্থ তুলে নেওয়ার প্রয়োজন হয় তখন এই গভর্নমেন্ট বন্ডটাকে ছাড়া হয়, যাতে সাধারণ মানুষ সেটা কিনে টাকা দিয়ে সেই টাকাটা চলে গেল কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আবার যখন বন্ড মার্কেট থেকে টাকা যখন ছাড়ার প্রয়োজন হয়, তখন কিন্তু এই বন্ডটা তখন তারা সেখান থেকে কিনে নেয়। তো সাধারণ মানুষের তখন টাকাটা চলে গেল। তো মার্কেটের টাকা যখন কম থাকে তখন তারা সেটা করে, এবং এই ফেস ভ্যালুতে তারা কিন্তু আবার সেটা কিনে নেয়। অর্থাৎ এই 10% তারা কিন্তু পেল। 100 টাকা দিয়ে কিনেছিল, 110 টাকা তারা বিক্রি করে দিল, সাধারণ মানুষ বিক্রি করলো। সাধারণ মানুষের এই প্রফিটটা থাকলো, এবং যেটা মূল উদ্দেশ্য যে ক্রেডিটটাকে কন্ট্রোল করা, সেটা কিন্তু সম্ভব হলো। তাহলে এই যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আরবিআই টোটাল ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এবং মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থনীতির যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এই প্রসেসের মাধ্যমে চালাতে হবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মান্থলি যে মনিটারি পলিসি আসে, তার এফেক্ট কিন্তু প্রত্যেকটা মানুষের উপর পড়ে। এই জন্য এটা খুব গুরুত্ব সহকারে করা হয়, এবং অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা মানে খুব সেন্সিটিভ একটা ডিসিশন, কারণ এর উপরেই নির্ভর করে অর্থনীতিটা কতটা এগোতে পারবে, কিভাবে চলবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।